গত ইতিহাস ক্লাসের পর থেকে আজকে শুরু করব। যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্ব, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। আগের দিন প্রতিষ্ঠা এবং প্রথম কিছু বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা পড়েছো বা যারা আগ ক্লাস করে তাদের মনে আছে যে আমি কতটা পর্যন্ত অধিবেশন করেছিলাম। বলো তো কতটা পর্যন্ত করেছিলাম, কোন সাল পর্যন্ত করানো হয়েছিল, একটু দেখে হলো বল। 1925 খ্রিস্টাব্দের কানপুরে সরোজিনী নাইডু প্রথম আর শেষ যেটা হয়েছিল সেটাই, ভারতীয় মহিলা সভাপতি। তাহলে ওটা আমার 25 সাল পর্যন্ত করা হয়েছিল কানপুর অধিবেশন। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, জাস্ট আমি কীভাবে লেখাতাম আশা করি মনে আছে। এদিকে নোট ডাউন করবে সাল, তারপরে নোট ডাউন করবে স্থান, নেক্সট নোট ডাউন করবে সভাপতি, নেক্সট নোট ডাউন করবে সভাপতি, আর লাস্টে হচ্ছে গুরুত্ব। আমি এইভাবে প্রত্যেকটা নোট ডাউন করিয়েছিলাম। প্রথম একদম 1885 থেকে 1925 সাল পর্যন্ত আমি পরপর করানোর পরে আজকে নেক্সট গুরুত্বপূর্ণ সাল লেখো 1928 সাল। হ্যাঁ, 1928 সাল কোথায় হয়েছিল? 1928 সাল, দেখো 1928 সালে কলকাতা। গুরুত্বপূর্ণ, 1928 সালে কলকাতায় অধিবেশন বসেছিল। যে অধিবেশনের, ভালো করে শুনবে, যে অধিবেশনের সভাপতি ছিল মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু, ওকে। এবার গুরুত্ব, এই অধিবেশনের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন আসে যে এই অধিবেশনে অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। ওকে, অখিল বলতে সারা ভারত। ওকে, নোট ডাউন করবে অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়। তাহলে কীরকম প্রশ্ন পড়ার ব্যাপার, মক টেস্ট যখন নেব তখন কোশ্চেনগুলো বুঝতে পারবে যে অখিল ভারত যুব কংগ্রেস কার সভাপতিত্বে গঠিত হয়। এটা যেমন কোশ্চেন, কোন অধিবেশনে গঠিত হয় বা কোন সালে গঠিত হয়, বা এরকম প্রশ্ন হতে পারে যে 1928 সালে কোন গুরুত্বপূর্ণ 1928 সালে অধিবেশনে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। এরকমও কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হয়েছে 1928-এর পরে যেটা গুরুত্বপূর্ণ 1929টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো, কারণ এইখানে লাহোর অধিবেশন ঘটেছিল। এই লাহোর অধিবেশন বিশেষভাবে মানে বিতর্কিত যেমন বলা উচিত, সেই একইভাবে গুরুত্বপূর্ণ বটে। এই লাহোর অধিবেশনের সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরুর সভাপতিত্বে অনেকগুলো বিশেষ ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা কি? গুরুত্বপূর্ণ করে যে পূর্ণ স্বরাজের দাবি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1 নম্বরটা পয়েন্ট দিয়ে লিখে নাও। পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়। ওকে, ফার্স্ট পয়েন্ট হয়েছে। সেকেন্ড পয়েন্ট কি খুব গুরুত্বপূর্ণ, যে এই 29 সালের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 30 সালের দিকে সারা ভারত জুড়ে কোন আন্দোলন শুরু হয়? এই কে বলতে পারে? আইন অমান্য আন্দোলন। ভেরি গুড। তাহলে এই অধিবেশনে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। নোট ডাউন করে নাও, আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ, নোট ডাউন করো। ওকে, অসুবিধা নেই। এরপরে ভালো করে শুনে রাখবে একটা বিশেষ দিন। কোন দিন? এটা ইন্টারেস্টিং পয়েন্ট, 26 জানুয়ারি। এই দিনটাকে গুরুত্ব দিয়ে আমরা কেন, আমি এখন কনস্টিটিউশনের প্রথম পার্ট পড়াবো বা কনস্টিটিউশনের যখন প্রস্তাবনার দিকে যাব তখন আমরা দেখব যে কনস্টিটিউশন চালু হয়ে যাচ্ছে কবে? 26শে নভেম্বর 1949 সাল। কিন্তু সেই সংবিধানটা কার্যকরী করা স্টার্ট হচ্ছে কবে? ঠিক 2 মাস ওয়েট করে গিয়ে 26শে জানুয়ারি 1950। কেন এই 2 মাস কেন লেট করবে? যদি 26শে, ভালো করে শুনবে, 26শে নভেম্বর 1949 সালে রেডি হয়েই যায়, 2 মাস কেন পিছিয়ে দিয়ে 26শে জানুয়ারি 1950-এ গ্রহণ করা হবে? এর পিছনে একটা ইতিহাস ছিল, যেই ইতিহাসটা এই লাহোর অধিবেশন দ্বারা আমরা বুঝতে পারবো। কি ব্যাপারটা কি, যে এই 26শে জানুয়ারি 1930 সাল, এই দিনটা থেকে কংগ্রেস এই অধিবেশনে ঠিক করলো যে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হবে। ওকে, নোট ডাউন করে নাও, স্বাধীনতা দিবস হিসাবে উদযাপনের প্রস্তাব।
উদযাপনের প্রস্তাব। ওকে, তাহলে ভালো করে শুনে রাখো, ব্রিটিশদের কাছে যখন ট্রান্সফার অফ পাওয়ার হয়, যখন মাউন্ট ব্যাটেন একদম শেষে ছেড়ে যাচ্ছে, তখন কংগ্রেস চেয়েছিল যে 1947 সালে 26শে জানুয়ারি যেন ট্রান্সফার অফ পাওয়ারটা করা হয়, যাতে এই যে 30 সাল থেকে 46 সাল পর্যন্ত কংগ্রেস স্বাধীনতা দিবস পালন করে এসছে এই দিনটাতে, এটাকেই তারা কন্টিনিউ রাখতে পারে। কিন্তু ব্রিটিশরা কী করলো, ব্রিটিশরা আগস্ট মাসের 15 তারিখকে চুজ করলো। 15 তারিখ কেন চুজ করলো? 15 তারিখ দিনটা আমরা ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা হিসেবে অবজার্ভ করি, পালন করি, সেলিব্রেট করি, যাই করি, কিন্তু দেখতে গেলে এই দিন এই টাইমটা বা এই সময় এই দিনটা ভারতের পক্ষে কিন্তু সুখকর নয়। কারণ ঔপনিবেশ শাসন অর্থাৎ ব্রিটিশ সরকারের ক্ষেত্রে ওই দিনটা বরঞ্চ মেমোরেবল। কারণ 15ই আগস্ট এমন একটা দিন, 1945 সালের 15ই আগস্টে জাপান অফিসিয়ালি স্যারেন্ডার করার ফলে, ভালো করে শুনবে, যারা জাপান অফিসিয়ালি আত্মসমর্পণ বা স্যারেন্ডার করার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে মিত্রশক্তি অর্থাৎ ইংল্যান্ড বা ব্রিটেন। ওকে, তাদের ব্রিটিশরা ওই তাদের জয়লাভের দিনটিকে স্মরণীয় করে রাখতে 1947 সালের 15ই আগস্ট ট্রান্সফার অফ পাওয়ারটা ঘোষণা করে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে দিয়ে যায়, যেটা এখনও আমরা পালন করছি। কিন্তু 15ই আগস্ট দিনটার সঙ্গে কিন্তু আমাদের সেরকমভাবে কোনো সম্পর্ক ছিল না, বরং কংগ্রেস চেয়েছিল এই দিনটা পালন করতে। যখন দেখলো কংগ্রেস যে 15ই আগস্ট পালন করতে হবে, কারণ ওই দিন ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে, দেশ জুড়ে ওটাই মানবে, তাই 2 বছর পরে যখন 49 সালের 26শে জানুয়ারি 1949 সংবিধান বি.আর. আম্বেদকর নেতৃত্বে গণপরিষদ সংবিধান রচনা কমপ্লিট করলো, তখন ওই তারিখই কার্যকরী হয়ে যেতে পারত। কিন্তু 26শে নভেম্বর 1949 থেকে 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে পালন করা হলেও বা পালন করা হয়, কিন্তু 2 মাস স্টপ করে গিয়ে 26শে জানুয়ারি 1950 থেকে কি করা হয়, প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসটাকে পালন করা হয়, যাতে সেই যে 1929 সালের লাহোর কংগ্রেসে যে 26 জানুয়ারি 1930 সালের যে দিনটা পালন করা শুরু হয়েছিল, সেই দিনের মাহাত্ম্যটাকে বা সেই দিনের গুরুত্বটাকে যেন একটা চালিয়ে নিয়ে যাওয়া যায়, এটাকে কার্যকরী করার জন্য। কথাটা বুঝতে পারলে? এই গেল হচ্ছে স্বাধীনতা দিবসের সঙ্গে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বা রিপাবলিক ডের একটা সম্পর্ক, যেটার বীজ কিন্তু এই 1929 সালেই তৈরি আছে বা তৈরি ছিল। সেই কারণে এখন আমরা 26শে জানুয়ারি দিনটা পালন করি। আশা করি বোঝা গেছে ব্যাপারটা, কোনো সমস্যা আশা করি নেই। ওকে, চলো, এই হলো 3টে গুরুত্ব লাহোর অধিবেশনের। হচ্ছে, চলো লাহোর অধিবেশনের পরে যেটা গুরুত্বপূর্ণ, 1931 সাল। কোথায় বসেছিল? করাচি। দেখো, মাঝে 30 সালে কোনোরূপ কিছু কেউ কোনো বসেনি, কোনো অধিবেশন সেবার বসেনি। তাহলে বসেনি, ওই জন্য ওই বছরটা জওহরলাল নেহরুই ছিল। কিন্তু পরের বছর হয়েছিল করাচি অধিবেশনে বল্লভভাই প্যাটেল। এই 31শে বল্লভভাই প্যাটেলের 31 সালের যে করাচি অধিবেশন, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যেটা পলিটি বা কনস্টিটিউশনে সম্পর্কিত। বলতে পারবে এই সময় কি গ্রহণ হয়েছিল? বলতে পারবে? মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ হয়। খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো, মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে করাচি অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ হয়। হয়েছে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, 1936 কী হয়? 36 হচ্ছে কোথায় বসেছিল? লখনৌতে। কে সভাপতি ছিল? জওহরলাল নেহরু। এই 36-এর গুরুত্ব কি? এখানে ভারত শাসন আইন গৃহীত হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে চলে এসো 1937। কোথায় হয়েছিল? ফৈজপুরে।
গুরুত্বপূর্ণ কিন্তু ফরিদপুরে কে ছিল? একইভাবে জওহরলাল নেহরু ছিল। হচ্ছে দেখো, এই ফরিদপুরটা ব্যাকেটে লিখে নাও গ্রাম বা গ্রামীণ। তাহলে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। এতগুলো যেখানে হচ্ছিল, এতগুলো শহর তুমি যদি লক্ষ্য করে দেখো, আহমেদাবাদ, নাগপুর, কলকাতা, কানপুর, লাহোর, করাচি, বেনারস, সুরাট, যেখানেই তুমি দেখি আমরা, বোম্বে, এলাহাবাদ, প্রত্যেকটা কি শহর। এই ফরিদপুর এমন একটা জায়গা যেটা পুরোপুরি গ্রাম্য এরিয়া ছিল। তাহলে খুব গুরুত্বপূর্ণ এটি হলো, আমি আর কিছু লেখাচ্ছি না, তোমরা নোট ডাউন করে লিখে নিতে পারো। এই 1937 সালের ফরিদপুর অধিবেশন হলো কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন বা গ্রাম্য অধিবেশন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমার ভালো করে দেখে নেওয়া উচিত, বা কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায় যে কোন বছর জাতীয় কংগ্রেসের গ্রামীণ অধিবেশন বসে। ফরিদপুর 1937, জওহরলাল নেহরুর সভাপতিত্বে। ওকে, দেখো এই জওহরলাল নেতৃত্বে কথাটা বলা ভুল, নেতৃত্বে বলতে নেতা রেসপেক্টে, এটা কিন্তু নেতা না, এটা অর্গানাইজেশন, তার সভাপতিত্বে কথাটা কিন্তু বলা উচিত। তাহলে নোট ডাউন করে এর সঙ্গে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এই অধিবেশনে প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। নোট ডাউন করবে, প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয়। জাতীয় কৃষি নীতি গৃহীত হয়, ইন্টারেস্টিং কিন্তু। ওকে, চলো এবার নেক্সট যেটা গুরুত্বপূর্ণ। স্যার এটা কোন জায়গা, মানে কোন মধ্যপ্রদেশ ফরিদপুর জায়গাটা? ফরিদপুর সেই সময় দেখো, সেই সময় তো প্রভিন্স ছিল, সেই সময় তো রাজ্য ছিল না। তবে বর্তমানে এটা উত্তর আর মধ্যপ্রদেশের মধ্যবর্তী অঞ্চল। ঠিক আছে, মানে সেই সময় যখন আমি ওই 37 সালে যদি ব্রিটিশ ভারত আমি লক্ষ্য করি, তাহলে আমি ওই প্রপার জায়গা বলা মুশকিল। তবে এটা হচ্ছে কিছুটা মানে এর যে দক্ষিণাংশ, উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, ওই জায়গাটা ফরিদপুর বলা যায়। ঠিক আছে, তো ওটাকে একটু আমি ম্যাপটা প্রপার দেখলে তবে ফরিদপুর সম্পর্কে আরও পাওয়া যাবে, মানে এটা কী বলবো, ফরিদপুর পাওয়া যাবে। তবে এখন যেটা যখন ওই রাজ্য নিয়ে যখন ডিস্ট্রিবিউশন হয়, ওটা উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, মধ্যপ্রদেশের উত্তরাংশ। তবে আমি একবার একটা জায়গায় দেখেছিলাম, এই ফরিদপুরটা বর্তমানে মহারাষ্ট্রের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। তাও তোমরা একটু দেখে নিও, মনে হয় মহারাষ্ট্রের মধ্যে ফরিদপুর জায়গাটা পড়েছে। আমি কনফার্ম নয়, এটা স্টার দিয়ে রাখছি, তোমরা কেউ একটু পারলে গুগল করে নিও। আমার কোথাও একটা পড়েছিলাম যে এই ফরিদপুর যে গ্রামীণ অধিবেশন করেছিল, এটা বর্তমান মহারাষ্ট্রে, বাট তৎকালীন বলতে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যেই ছিল। ঠিক আছে, তৎকালীন মধ্যপ্রদেশ প্রভিন্সের মধ্যেই ছিল। ওকে, যাই হোক, চল এবার 1938। এই 1938 খুব ইন্টারেস্টিং, কারণ এই 1938-এর কোথায় হয়েছিল বলা উচিত। বাঙালির তো হরিপুরা কংগ্রেস। নোট ডাউন করো, হরিপুরা কংগ্রেস, হরিপুরা, নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সুভাষচন্দ্র বোস। ওকে, সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে হরিপুরা কংগ্রেস খুব বিখ্যাত। এই হরিপুরা কংগ্রেসে কি হয়েছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু পরীক্ষায় আসে, লিখে রাখো প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয়। নোট ডাউন করে নাও, প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং কমিটি গঠিত হয়। কিন্তু এই প্ল্যানিং কমিটির মাথায় সুভাষচন্দ্র বসু ছিল না, নেতাজি ছিল না। তাহলে কে ছিল? এর মাথায় ছিল জওহরলাল নেহরু। ওকে, তাহলে বলা যায় যে এই অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিটি গঠিত হয় বা পরিকল্পনা কমিশন গঠিত হয়। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট যেটা জানার দরকার, 1939, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোথায়? ত্রিপুরী কংগ্রেস। ওকে, এই ত্রিপুরী কংগ্রেস কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এইখানে কিন্তু ভারতের রাজনীতিতে বিরাট একটা আলোড়ন সৃষ্টি করা একটা অধ্যায় এই সৃষ্টি হয়েছিল, যেখানে ত্রিপুরী কংগ্রেসে সভাপতি কে ছিল? সুভাষচন্দ্র বোস। কিন্তু এইখানে একটা গণ্ডগোল তৈরি হলো। গণ্ডগোলটা কি? এই এমন একটা বিশেষ অধিবেশন, যে অধিবেশনে কংগ্রেসের মধ্যে ভোটাভুটি লক্ষ্য করা যায়। ভোটাভুটি লক্ষ্য করা মানে কি? যে আগে এই ব্যাপারটা চরমপন্থী নরমপন্থীর মধ্যে গণ্ডগোল ছিল, হ্যাঁ কি না?
আমরা দেখেছি চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে যাচ্ছে 1907 সালে সুরাট অধিবেশনে, সেটাও দেখেছি। আবার এটাও দেখেছি যে দুজনের দুটো মানে মুসলিম লীগ কংগ্রেসের মধ্যে মিলও হচ্ছে লখনৌ অধিবেশনে, সবই দেখেছি। কিন্তু এই জায়গাটা একটা ইন্টারেস্টিং কেন, একটু স্টার দিয়ে রাখতে পারো, বক্স করে রাখতে পারো, যেখানে ভারতীয় রাজনীতি পুরোপুরি পরিবর্তন হচ্ছে এবং রাজনীতির গোড়াটা ব্যাপারটা বোঝা যাচ্ছে যে নিজেরা কতটা মানে কে কতটা ব্রিটিশ বিরোধী, কে কতটা ব্রিটিশদের সাহায্যকারী, এই ঘটনা ঘটার পরে কিন্তু তোমরা উপলব্ধি করতেই পারবে। কারণ সুভাষচন্দ্র বোস যে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে কংগ্রেস বা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিল যে ব্রিটিশদের পক্ষে মিত্রশক্তির হয়ে ভারতীয় সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করবে না। কিন্তু মহাত্মা গান্ধীর একার একটি বিশেষ সিদ্ধান্ত ছিল, একা সিদ্ধান্ত, যে এবারও প্রথম বিশ্বযুদ্ধের ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সাল থেকে 45 সালে যে ঘটেছিল, সেখানে ভারতীয় সেনারাও বা ভারতীয় নৌবাহিনীও ব্রিটিশদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে। এখানে মতবিরোধ দেখা যায়। এই মতবিরোধের কারণে পট্টবী সীতারামাইয়া, ভালো করে নামগুলো শোনা উচিত, যে যিনি পরবর্তী ক্ষেত্রে গণপরিষদের বিশেষ বিশেষ জায়গায় স্থান পেয়েছিলেন, সেই পট্টবী সীতারামাইয়া ইনি ছিলেন মহাত্মা গান্ধীর সমর্থিত প্রার্থী, যাকে সুভাষচন্দ্র বোস পরাজিত করে ভোটাভুটিতে এবং সুভাষচন্দ্র বোস সভাপতি হয়। কিন্তু যেটা হয় যে ভালোভাবে কাজ করার সুযোগ না পাওয়ায় বা সহযোগিতা না পারায় উনি কী করেন, পদত্যাগ করেন। এবং পদত্যাগ করার পরে কে সভাপতি, এটা কিন্তু কোশ্চেন আসে, বলতে পারবে? সুভাষচন্দ্র বোস ত্রিপুরী কংগ্রেসে পদত্যাগ করার পরে কে সভাপতি হন বলা যাবে? কারো কোন রাজেন্দ্র প্রসাদ, ভেরি গুড, নোট ডাউন করে নাও। যে নেতাজির দেখো অ্যাকচুয়ালি নেতাজি কথাটা সেই সময় বলা ঠিক হবে না, কেন 1939 সালে উনি নেতাজি হননি বা নেতাজি কথাটা ওনার সঙ্গে আসেননি, তাও বলে রাখছি যেহেতু নেতাজিটা কমন হিসাবে। নেতাজির পদত্যাগের পরে খুব গুরুত্বপূর্ণ, নেতাজির পদত্যাগের পরে সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, কোনো অসুবিধা নেই। চলো এরপরে গুরুত্ব কি, যে নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে কি গঠন করেন, ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেতাজি কংগ্রেস থেকে বেরিয়ে বামপন্থী ফরওয়ার্ড ব্লক গঠন করে। কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করে। ওকে, এরপরে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ব্যাপার, নেতাজি দেশ ত্যাগ করে বেরিয়ে ছদ্মবেশে গিয়ে একদম কাবুল হয়ে পেশোয়ার হয়ে জার্মানি পৌঁছানো, হিটলারের সঙ্গে দেখা করা, ওখানে আজাদিন ফৌজ গঠন করা, আবার সাবমেরিনে করে একদম আটলান্টিক হয়ে আফ্রিকার তলা দিয়ে ভারত মহাসাগর হয়ে সিঙ্গাপুর পৌঁছানো, সেখান থেকে রাসবিহারী বসুর সঙ্গে সহযোগিতা, আইএনএ গঠন, আজাদিন সরকার গঠন, সেখান থেকে ব্রিটিশ এম্পায়ারের ওপর অ্যাটাক করা, মৈরাং দখল করা, আন্দামানের বিভিন্ন দ্বীপকে স্বাধীন করা, এরকম বিভিন্ন ঘটনা একটা সময় মানে চলেছে। নেতাজি বলে যে চ্যাপ্টারটা লাস্ট টপিক একদম পড়াবো, তখন এই নিয়ে পরপর সিকোয়েন্সগুলো পড়াবো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সাল ওয়াইজ কিন্তু সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু একদম জাতীয় যে স্বাধীনতার যে ইতিহাস বা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, ওর একদম লাস্ট টপিক হবে, ঠিক আছে? ওটা আমি পরে আসছি এই টপিকে। যাই হোক, তাহলে 1939টা গুরুত্বপূর্ণ কেন, যে সুভাষচন্দ্র বোসের কংগ্রেস থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়া হয়েছে। এরপরে 1940 সালে কে ছিল, কোথায় হয়েছিল? রামগড়টা কোথায়? রামগড় হচ্ছে বর্তমান বিহারে। ওকে, এখানে লিখে নাও, মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, এখানে এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে এক্ষেত্রে বা এই অধিবেশনে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। ওকে, শিক্ষানীতি গৃহীত হয়েছে। অসুবিধা হলে বলবে আমাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে লাস্ট 46 সাল।
1946। কোথায় অধিবেশন ঘটে? মিরাট। মিরাট কোথায়? বর্তমান ইউপিতে। কে ছিল ওই সময়? জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী। ওকে, এই জে.বি. কৃপালিনীতে কী হয় ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়। নৌ বিদ্রোহের প্রস্তাব গৃহীত হয়। ওকে, ইম্পর্টেন্ট। আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট কি, এই জে.বি. কৃপালিনী হচ্ছে শেষ কথা ঠিক নয়, জে.বি. কৃপালিনী হচ্ছে এমন একজন কংগ্রেসের সভাপতি যিনি স্বাধীনতার সময় সভাপতি ছিলেন। এটা কিন্তু কোশ্চেন আসে যে স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি। ওকে, মোটামুটি স্বাধীনতা মানে সেই যতটা পর্যন্ত আমাদের পড়া দরকার 1885 থেকে মোটামুটি 47 সাল পর্যন্ত আমি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। ওকে, প্রত্যেকটা অধিবেশন। এরপর আমাদের কি জানার দরকার? বিশেষ তথ্য। বিশেষ তথ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও। বিশেষ তথ্য, বিশেষ তথ্য, কংগ্রেস সংক্রান্ত বিশেষ তথ্য। দেখো, দুটো ক্লাসে কংগ্রেস শেষ করছি, একটু ভালো করে পড়ে নিও। কংগ্রেস হয়ে যাওয়া মানে কিন্তু একদম আমরা স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে ঢুকে যাচ্ছি। ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে সর্বকনিষ্ঠ সভাপতি বলা যাবে? সর্বকনিষ্ঠ সভাপতি একদমই তাই, নোট ডাউন করো যে মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, নেক্সট, প্রথম মুসলিম সভাপতি। আগের দিন আলোচনা করেছিলাম, বলো প্রথম মুসলিম সভাপতি। একদমই তাই, নোট ডাউন করো যে বদরুদ্দিন তায়েবজি। ওকে, নেক্সট 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ, যে সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি। সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি কে হবে? জওহরলাল। আরেকজন আছে সবচেয়ে বেশিবার কংগ্রেস সভাপতি, দুজনের নাম গুরুত্বপূর্ণ। একজন নোট ডাউন করো, জওহরলাল নেহেরু। আর 2 নম্বর নোট ডাউন করবে যে দাদাভাই নওরোজি। ওকে, এবার সালগুলো একটু নোট ডাউন করে নাও, তোমরা দেখেও বলতে পারো। জনরল কবে কবে হয়েছিল? 1929, 36, 37। ওকে, আর দাদাভাই নওরোজি কবে কবে? 1886, 93, 1906। অসুবিধা নেই, হ্যাঁ কি না? এবার গুরুত্বপূর্ণ, যে কে সবথেকে বেশি দিন সভাপতি ছিল? সবথেকে বেশি দিন সভাপতি সবচেয়ে, একদমই তাই। কেন ছিল বেশি দিন? ভালো করে একটা জিনিস দেখো, যে 40 সালে হচ্ছে উনি সভাপতি হয়েছিলেন রামগড় অধিবেশনে। তারপরে 41 থেকে 45-এ দ্বিতীয় বিশ্ব চলাকালীন কোনো অধিবেশন বসেনি। এই সময় অনেকেই জেলে ছিলেন, ভারত ছাড়া আন্দোলন চলছিল, জেলে ছিলেন। তাহলে এই সময় কংগ্রেসের সভাপতি কাজ চালায় কে? মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে বলতে পারি সবথেকে বেশি দিন সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। নোট ডাউন করো, মৌলানা আবুল কালাম আজাদ। ওকে, ব্যাকের একটা পয়েন্ট লিখে রাখো, 1941 থেকে 45 কোনো অধিবেশন বসেনি। ওকে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এরপরে 5 নম্বর, যে শহরে, এটা কোশ্চেন খুব ইন্টারেস্টিং, কোনো বইতে ইনফরমেশন থাকে না, যে শহরে সবচেয়ে বেশিবার অধিবেশন বসে, বলতে পারবে? কলকাতা। একদমই তাই, কলকাতা। ওকে, যে শহরে সবথেকে বেশিবার অধিবেশন বসে, কলকাতা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট
নেক্সট একটা পয়েন্ট নোট ডাউন করে নাও 6 নম্বর হিসাবে, যে নরমপন্থী অধ্যায়। বলো, নরমপন্থী অধ্যায় বলতে কোন বছর থেকে কোন বছরের মধ্যে নরমপন্থী অধ্যায় বলা হয়? বলা যাবে? নরমপন্থী অধ্যায় কতটা? বলো বলো, বলা উচিত। 1885 থেকে 1905। হ্যাঁ কি না, 1905-এই তো সমস্যা তৈরি হলো। সমস্যা তৈরি হওয়ার কারণে বেনারসের সমস্যা তৈরি হচ্ছে, বয়কট আন্দোলন সমর্থন হচ্ছে, 7 সালে পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 1905টাকে এইটাকে বলে নরমপন্থী অধ্যায়। এরপরে সশস্ত্র বা চরমপন্থী অধ্যায় কোনটাকে বলা হয়? চরমপন্থী অধ্যায় কোনটা? চরমপন্থী অধ্যায় হচ্ছে 1905 থেকে 1919। এটা নোট ডাউন করো, সশস্ত্র সংগ্রাম। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, তোমরা ব্যাপারটাকে কীভাবে নেবে জানি না। গান্ধীজি রাজনীতিতে কবে প্রবেশ করে? গান্ধী রাজনীতিতে কবে প্রবেশ করে? কোন সময়টা? 1918-19 দিকে। হ্যাঁ কি না? ভালো করে লক্ষ্য করে দেখো, যখন চরমপন্থী আন্দোলনটা চলছে, তোমরা নিজেরাই বলবে, আমি কিছু বলবো না বা কিছু কোনো, তোমরা যেটা মনে হবে বুঝে নেবে। চরমপন্থী আন্দোলন খুব দানা বাজছে, এখানে সেখানে ব্রিটিশদের উড়িয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। সেই সময় একজন সুটেড বুটেড একজন উকিল দক্ষিণ আফ্রিকা থেকে এসে হঠাৎ করে স্যুট বুট ছেড়ে ভারতীয় ফকিরের মতো হয়ে গিয়ে সশস্ত্র আন্দোলন বা চরমপন্থী আন্দোলনকে অহিংসা নীতিতে পুরোপুরি থামিয়ে দিচ্ছে। ভালো করে এবার বুঝে নেওয়া উচিত যে মহাত্মা গান্ধীজির রোলটা কি ভারতীয় রাজনীতিতে। ওকে, নিজেরা এটা বোঝা উচিত যে নরমপন্থী একটা আলোচনা, একটা মানে আবদার, একটা রিকোয়েস্ট, এইভাবে চলছে নরমপন্থী আন্দোলন। যখনই সশস্ত্র সংগ্রাম শুরু হলো, ব্রিটিশরা বুঝতে পারলো যে চলো, আমাকে একজন এমন নেতার প্রয়োজন এই দেশে যা ভারতীয়দের মধ্যে লিঙ্ক করতে পারবে, যে অহিংসার মাধ্যমে এই চরমপন্থী আন্দোলনটাকে থামিয়ে দেবে বা দমন করবে। দেখো, সেই প্রেক্ষাপটেই বা মহাত্মা গান্ধীর মতো একজন বিশিষ্ট নেতার বা বিশিষ্ট মানুষের, যাই বলতে পারো, যে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, তাদের ভারতীয় রাজনীতিতে প্রবেশ। এবার দেখতে পাবে যে ভারতীয় রাজনীতিতে প্রবেশের পর ওনার কী হচ্ছে, মানে কী হচ্ছে আমাদের, যে বিভিন্ন আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন বসে যাচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে, সেটা বসে যাচ্ছে, সেই একইভাবে চলছে। ওকে, চলো তাহলে বাকি ব্যাপারটা আমরা গান্ধীর সময় বলবো, যে কি ব্যাপার, কিভাবে বন্ধ করেছে, কিভাবে চালু করেছে, কি ব্যাপার, ওনার জেলে কীরকম আবহাওয়া ছিল বা কি ব্যাপার, পরে আলোচনা হবে এই নিয়ে। যাই হোক, এরপরে নোট ডাউন করে নাও সম্পূর্ণ স্বাধীনতা অধ্যায়। সম্পূর্ণ স্বাধীনতা অধ্যায়, এটা কোন সময়টা? নোট ডাউন করো, 1934 থেকে 1947। ওকে, মনে থাকবে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট হচ্ছে। এবার 9 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, যে জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক কে ছিল? কে বলতে পারে? সহজ জিনিস। জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক, বলো বলো, জলদি বলো, কী হবে? কে বল, কী নাম? আরে বলেছি না, একদমই না। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি শুনতে? সভাপতি। সম্পাদকের নাম কি? প্রথম সম্পাদক অ্যালান অক্টাভিয়ান হিউম। বলেছিলাম তো আমি, এই প্রথমেই বলেছিলাম, অ্যালান অক্টাভিয়ান হিউম। ওকে, এটি সম্পাদক, আর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে উনি সভাপতি। অসুবিধা নেই কিছু। চলো, এবার একটা জিনিস নোট ডাউন করতে হয়, যে একটা বিশেষ জিনিস, যেটা হচ্ছে 3P নীতি, 3PS নীতি। এটা কি কেউ বলতে পারবে? 3P নীতি বলতে কি বুঝি আমরা? দেখো, কংগ্রেসের প্রথম যে নরমপন্থী যে ব্যাপারটা বা নরমপন্থী মুভমেন্টের সময় এই 3P বলতে কি? দ্যাট ইজ প্রেয়ার, প্রোটেস্ট অ্যান্ড পিটিশন। অর্থাৎ কোনো কিছু কোনো কিছু প্রার্থনা টাইপের করব, কোনো কিছু কোনো জমা দেবো, কিছু লিখে কিছু প্রোটেস্ট করব, এইভাবে প্রথমের দিকে চলছিল বা প্রথমের দিকে নরমপন্থী অধ্যায় চলছিল। এই প্রেয়ার, প্রোটেস্ট, পিটিশনের এই মেথডটাকে বা এই নরমপন্থীভাবে এদের এইভাবে এগিয়ে চলাটাকে 3P নীতি নামে বলেছে বা ব্যঙ্গ করা হয়েছে। হ্যাঁ কি না?
এই হচ্ছে মানে কংগ্রেসের প্রথম দিককার অবস্থা ছিল। পরবর্তীতে অবস্থানে কিছুটা পরিবর্তন হয়েছে। এই কারণে প্রথম দিকের যখন কংগ্রেসের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের একেবারেই কোনো মানে জড়িয়ে যেতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে অবশ্য কোনো ক্ষেত্রে মানে কংগ্রেসকে ভারতীয়রা একটা আন্দোলনের মঞ্চ হিসাবে পেয়েছিল, কিন্তু সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে সেটা কখনোই সেভাবে দানা বাঁধেনি। তাই কখনোই বলা যায় না যে ভারতের থেকে কংগ্রেসের ভারতের স্বাধীনতার ইতিহাসে কংগ্রেসের প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে কংগ্রেসেতে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কংগ্রেসের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে ক্ষমতা দখল, যে ব্রিটিশ এক সময় তো যাবেই, গেলে আমরা দখল করব ক্ষমতাটা, বা আমরা ক্ষমতা নিয়ে ব্যাপারটাকে এগোবো স্বাধীন ভারতে, এটাই ছিল কংগ্রেসের লক্ষ্য। কংগ্রেস কিন্তু কখনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেখবে না যে কোনো কিছু প্রোটেস্ট, কোনো কিছু একটা কোনো করা, এই ব্যাপারটা কিন্তু সেইভাবে হয়নি। ওকে, দেখো ভালো করে শুনে নাও। কংগ্রেস এটা পড়াতে আরম্ভ করেছিল আগের ক্লাস থেকে, বিভিন্ন অধিবেশন থেকে আরম্ভ করে বিভিন্ন তথ্য দিয়ে আজকের এই ক্লাস টোটাল শেষ করছি। পরের দিন অর্থাৎ পরের হিস্ট্রি ক্লাসে আমি কিন্তু একদম স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন দিয়ে স্টার্ট করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, একদম আন্দোলনে ঢুকছি। কেন 1805 সাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেছে, কংগ্রেসের বিভিন্ন অধিবেশন চলছে। 1905 সালে যখন নরমপন্থী অধ্যায় শেষ হচ্ছে, সেইখান থেকে 1905-এর ক্ষেত্রে আমরা লর্ড কার্জন যে রিজলি কমিশনের সুপারিশের মাধ্যমে বঙ্গভঙ্গ করতে চেয়েছিল, সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তার সঙ্গে স্বদেশী আন্দোলন, স্বদেশী বয়কট আন্দোলন ব্যাপারটা কিন্তু আমরা শুরু করব। ওর পরেই কীভাবে চরমপন্থী রাজনীতির উদ্ভব হচ্ছে সেটা কিন্তু কন্টিনিউ করব। ঠিক আছে, ওর পরে আমরা দেখব মুসলিম লীগ জাস্ট 1905-এর পর 6 সালে ঢাকায় তৈরি হচ্ছে মুসলিম লীগ। এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের আসবে আর কি। পুরোপুরি 47 সাল পর্যন্ত আমরা কন্টিনিউভাবে এগিয়ে যাব। ওকে, চলো দেখো একটা জিনিস বলে দিই, আমার একটু সমস্যার কারণে আমি গ্রুপে রুটিন দিতে পারিনি, আমি আজকে রাত্রিবেলা রুটিন দিয়ে দিচ্ছি। আজকে মোটামুটি এই হিস্ট্রি ক্লাস হলো, এরপরে কিন্তু রুটিন ওয়াইজ ক্লাস হবে। ঠিক আছে, চল আজকে এতটাই।